হ্যালো, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে বৃত্ত অধ্যায়টি কমপ্লিট হবে। আজকের ক্লাসে বৃত্ত অধ্যায়ের সবগুলা টাইপের ম্যাথ দেখানো কমপ্লিট হবে। তোমরা যদি লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত সবগুলা ক্লাস দেখো, তাহলে আশা করি এরপরে বৃত্তের কোনো টাইপ নিয়ে খুব বেশি সমস্যা হবে না। বৃত্তের রেগুলার যে টাইপের ম্যাথগুলা কি বলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে, সবগুলাই আশা করি নিজেরা সলভ করতে পারবা। তবে বৃত্তের সৃজনশীল প্রশ্ন কিন্তু সবসময় সরলরেখা অধ্যায়ের সাথে মিক্স হওয়ার একটা চান্স থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা বৃত্ত এবং সরলরেখা এই দুইটা অধ্যায় কিন্তু মিক্স করে সৃজনশীল হয়। কাজেই এরকম কেউ যদি থাকো যে সরলরেখা অধ্যায় কমপ্লিট না করে তুমি বৃত্ত অধ্যায় পড়া শুরু করে দিছো, তাইলে কিন্তু বৃত্ত অধ্যায়ের সৃজনশীল সলভ করতে গিয়ে তোমার অসুবিধা হবে। কারণ অনেক সৃজনশীলে দেখবা সরলরেখা এবং বৃত্ত মিক্সড করে আসছে। তো বৃত্ত অধ্যায় আমি আজকে 6 নম্বর লেকচারে সবগুলো টাইপ কভার হবে। একদম অবশ্যই সিরিয়াল ওয়াইজ 1 থেকে 6 সবগুলা ক্লাস দেখবা, তাইলে তোমার বেসিক ক্লিয়ার থাকবে। প্রশ্ন সৃজনশীল প্রশ্নে তো একটু প্রশ্নগুলো একটু ঘুরে দেয়, মানে একটু মাঝে মধ্যে প্রশ্নটা এমনভাবে দেওয়ার চেষ্টা করে যে হুবহু বইয়ের ম্যাথটাই তুলে দিবে, বা বইয়ে যে টাইপ আছে ওইটাই দিবে, শুধু একটু মনে করে যে প্রশ্নে চিত্র এঁকে দিতে পারে অথবা প্রশ্নটা একটু ঘুরাই দিতে পারে। তো তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ঘুরাই দেখ, চিত্র এঁকে দেখ, যেভাবেই দেখ না কেন তুমি আটকাবা না। ওকে ফাইন। মানুষজন কোথায়? নমস্কার শান্ত, ভালো আছি। শিরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আদাব মেঘলা, ওয়ালাইকুম আসসালাম। রাসেল, তৌফিক, ভালো আছি ভাইরা, ভালো আছি। তোমরা কেমন আছো? নমস্কার। দিবা, লেকচার 5 কই ভাই? ও আচ্ছা, লেকচার 5টা মেবি আমি ওই লিঙ্কে অ্যাড করি নাই, মানে উপরে আমি ক্যাপশনে আমার সবগুলা ক্লাসের সিরিয়াল ওয়াইজ লিঙ্ক দিয়ে রাখছি। তো বৃত্তের লেকচার 5 গত ক্লাসটা, মানে গতকালকে যে ক্লাসটা নিয়েছি সেটা হয়তো এডিট করি নাই। আমি এই ক্লাস শেষে লেকচার 6 এবং লেকচার 5 দুইটাই একসাথে এডিট করে দিব। ভাইয়া আপনি শেষ করে দিচ্ছেন, আমরা শেষ করলাম না। ভাইয়া তোমার শেষ তো তোমার নিজ দায়িত্বে করতে হবে। তোমার শেষ তো তোমার নিজ দায়িত্বে ক্লাসগুলো দেখে করতে হবে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, চলো ক্লাস শুরু করি। চলো আমরা আজকে ক্লাস শুরু করে দেই। চলো আমরা আজকে ক্লাস শুরু করতেছি। তো প্রথমেই যে ম্যাথটা লিখে রাখছি দেখো, এই টাইপের ম্যাথ গত ক্লাসে মানে লেকচার 5-এও করাইছি। সেম টাইপের ম্যাথ লেকচার 5-এ করাইছি, বাট এই টাইপের ম্যাথগুলা পরীক্ষায় এত বেশি আসে 4.2 অধ্যায় থেকে, এই টাইপটা পরীক্ষায় এত বেশি আসে, তো ভাবলাম এই টাইপ থেকে আরও একটা ম্যাথ আজকে ক্লাসে করে দেই। তাইলে যারা গত ক্লাসের ম্যাথটাও প্র্যাকটিস করবে এবং আজকে ক্লাসের ম্যাথটাও প্র্যাকটিস করবে, ওরা যেন এই টাইপটা ইজিলি পরীক্ষায় অ্যান্সার করতে পারে। তো দেখো প্রশ্নে কি বলছে, -5,4 বিন্দু থেকে x² + y² -2x - 4y + 1 = 0 এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো তোমাকে একটা বৃত্তের উপর যদি স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তোমার প্রথম কাজ হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বের করা। সবার প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা। তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? x এর সহগকে -2 দিয়ে ভাগ, এখানে x এর সহগ হচ্ছে -2, এটাকে ভাগ করবো -2 দিয়া। y এর সহগ হচ্ছে -4, এটাকে ভাগ করবো -2 দিয়া, তাহলে হবে 1,2। কেন্দ্র হবে 1,2, আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে √g², 1 কে স্কয়ার করলে 1, f স্কয়ার করলে 2 দুগুণে 4, - c হচ্ছে 1 - c অর্থাৎ √4 = 2। ব্যাসার্ধ 2 একক। কেন্দ্র ব্যাসার্ধ কেমনে বের করে, এগুলা 4.1 ক্লাসে একদম খুব ভালো মতো বুঝে আসছে। কিন্তু ভাইয়ারা যারা 4.1 দেখো নাই, তোমরা আবার ভাইবো না যে কেমনে করতেছেন, এগুলা 4.1 পড়াই আসছি। এখন আমরা আমাদের কেন্দ্র ব্যাসার্ধ পাই গেছি। তো গত ক্লাসে আমরা দেখছি কোনো একটি রেখা যদি বৃত্তের স্পর্শক হয়, শর্ত কি? একটাই শর্ত,
বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। ধরো এইটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে সেই স্পর্শক। এই বৃত্তের কেন্দ্র কত 1,2, এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব ধরলাম ওপি, যেটা ধরো ও ধরো পরীক্ষা চিত্র না আঁকলেও চলবে। এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ওপি, ওপি সমান হবে এই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত 2 একক, বৃত্তের ব্যাসার্ধ 2 একক। এখন খেয়াল করে দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে কি এই রেখার সমীকরণটা দেওয়া আছে, যেই রেখা বা স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো স্পর্শক তো অবশ্যই একটা সরল রেখা, এই স্পর্শকের সমীকরণ কেমনে বের করবো? প্রশ্নে বলা আছে স্পর্শকটা কোন বিন্দুগামী, -5,4 বিন্দুগামী। স্পর্শকটা -5,4 বিন্দু থেকে, -5,4 বিন্দু থেকে স্পর্শকটা আঁকা হবে। অর্থাৎ স্পর্শক বা সরল রেখাটি -5,4 বিন্দুগামী। কারণ সরল রেখা অধ্যায় তোমরা পড়ে আসছো, গত ক্লাসে দেখাইছি যে একটা রেখা যদি -5,4 বিন্দুগামী হয় এবং আমি ধরি স্পর্শকের ঢাল, ধরি স্পর্শকের ঢাল হচ্ছে m, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? y - y1, y1 হচ্ছে 4, y - y1 সূত্র হচ্ছে y - y1 = m × x - x1, m × x - x1, মাইনাসে মাইনাসে +5, মাইনাসে মাইনাসে +5। প্রশ্নে বলা আছে স্পর্শকটা -5,4 বিন্দু থেকে অঙ্কিত। আমি ধরে নিলাম স্পর্শকের ঢাল হচ্ছে ছোট হাতের m, তাহলে স্পর্শকের সমীকরণ লিখবা। স্পর্শকের সমীকরণ কি হবে? y - y1 = m × x - x1, x মাইনাসে মাইনাসে হয়ে যাবে +5, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +5, y - 4 = mx + 5m। সব কিছুকে এক পাশে এনে ডান পাশে 0 বানাবো, সব কিছুকে এক পাশে এনে ডান পাশে কি বানাবো? 0 বানাবো। তাহলে কি হবে? mx - y + 5m + 4 = 0। এই পাশের ওয়াইটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে এবং -4টা ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, মানে পক্ষান্তর করে ফেলছি, সবগুলোকে ওই পাশে নিয়ে শূন্য লিখে ফেলছি। mx - y + 5m + 4 = 0। এইটা হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। এটা হচ্ছে নির্ণেয়, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে একটু চেক করে নিই, হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ, এইটা নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তবে তোমাকে কি করতে হবে? m এর মানটা এখান থেকে বের করে দিতে হবে, m এর মানটা এখান থেকে বের করে দিতে হবে, তাইলেই তো কাজ শেষ। m এর মানটা এখান থেকে বের করে দিতে হবে। আর এই m এর মানটা কেমনে বের করব? m এর মান বের করার বুদ্ধি কি? m এর মান বের করার বুদ্ধি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ 1,2 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই যে 1,2 অর্থাৎ কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান। তাহলে দেখো এই যে লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ হচ্ছে 2, নিচে √ওভার x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে m প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ হচ্ছে -1, y এর সহগ -1, তো -1 কে স্কয়ার করলে +1ই হয়ে যাবে। এবং উপরে x এর জায়গায় বসবে এই কেন্দ্রের ভুজ, অর্থাৎ x এর জায়গায় বসবে 1 মানে সিম্পলি m, মাইনাস y এর জায়গায় বসবে কোটি অর্থাৎ -2, x এর জায়গায় বিন্দুর ভুজ, y এর জায়গায় কোটি, আর 5m + 4 যেভাবে আছে এইভাবেই থাকবে, +5m + 4 যেভাবে আছে এইভাবেই থাকবে, ওইটার কোনো কিছু চেঞ্জ হবে না, ওইটার কোনো কিছু চেঞ্জ হবে না। এখন এটাকে কিভাবে লেখা যায়? এটাকে এইভাবে লেখা যায়, নিচে √m² + 1, উপরে কি থাকবে? 6m + 2, 6m + 2 = 2। এখন উভয় পক্ষকে স্কয়ার করে দাও, এখানে আসার পরে উভয় পক্ষকে স্কয়ার করে দাও। এই পাশে স্কয়ার করে দিলে উপরেরটা হয়ে যাবে স্কয়ার, নিচে √ওভার চলে যাবে, নিচেরটাকে স্কয়ার করলে √ওভার চলে যাবে, 2 দুগুণে হয়ে যাবে 4, 2 দুগুণে 4। এখন উপরে লিখি, দেখো এখন উপরে লিখতেছি, আর গুণন করে দিই ডান পাশে, দেখো ডান পাশে আগে আর গুণন করে দিই, আর গুণন করে দিলে 4m² + 4, আর বাম পাশে 6m + 2 হোল স্কয়ার, 6m + 2 হোল স্কয়ার সূত্র বসাবো, 6m + 2 হোল স্কয়ার সূত্র বসাবো, সূত্র বসালে কি হবে? a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a স্কয়ার মানে 6m² অর্থাৎ 36m² মাইনাস 2ab 6 দুগুণে 12, 12 দুগুণে 24 প্লাস 2ab 24m প্লাস b² মানে 4, b² কত? 4
তো খেয়াল করে দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2ab 36m স্কোয়ার প্লাস 2 ইন্টু 6m ইন্টু 2 মানে 24m প্লাস 4 ইকুয়ালস টু 4m স্কোয়ার প্লাস 4 এই 4 কাটা 36m স্কোয়ার থেকে 4m স্কোয়ার গেলে থাকে 32m স্কোয়ার প্লাস 24m ইকুয়ালস টু 0। এখান থেকে কি কমন নেওয়া যায় 8m কমন নেওয়া যায়। আচ্ছা 8 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করে দেই। 8 দিয়ে ভাগ করে দিলে কি থাকে 4m স্কোয়ার প্লাস 3m ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি m কমন নিয়ে নেই 4m প্লাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং হয় m ইকুয়ালস টু 0 অথবা 4m প্লাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং m ইকুয়ালস টু -3/4। m এর একটা ভ্যালু 0 আর একটা ভ্যালু -3/4। m এর একটা ভ্যালু 0 আর একটা ভ্যালু -3/4। আমার কাজ শেষ। এখন কি করব এই m এর দুইটা ভ্যালু এই নির্ণয় সমীকরণে বসায় দিব। এই যে নির্ণয় স্পর্শকের সমীকরণটা আমরা তো এইটাই বের করতেছি, আমাকে তো স্পর্শকের সমীকরণে বের করতে বলা হয়েছে। তো এই সমীকরণে আমি m এর দুইটা ভ্যালু বসায় দিব। দেখো প্রথমে এই সমীকরণে এটাকে ধরো 1 নং সমীকরণ অথবা যেটাই ধরো তোমার খুশি। এই সমীকরণে প্রথমে m এর ভ্যালু 0 বসাও। m এর ভ্যালু যদি 0 বসায় দিই m এর ভ্যালু 0 বসাইলে এটা 0 মাইনাস y এটা 0 প্লাস 4 ইকুয়ালস টু 0 মাইনাস y প্লাস 4 ইকুয়ালস টু 0। সুতরাং y ইকুয়ালস টু 4। একটা সরলরেখা হবে y ইকুয়ালস টু 4, একটা হবে নাক বন্ধ হয়ে যাচ্ছে সর্দিতে, একটা হবে y ইকুয়ালস টু 4। আরেকটাতে কি করবা আরেকটাতে m ইকুয়ালস টু -3/4 বসাবা। এখানে m এর ভ্যালু -3/4 বসাবা, পরেরটা তো -3/4 বসাবা। -3/4 বসানোর পরে যে অ্যান্সারটা আসবে সেটা আমি একবারে লিখে দেই। সেই অ্যান্সারটা হবে 3x + 4y - 1 = 0। 3x + 4y - 1 = 0। এটা করতে পারো তোমরা। জাস্ট এই সমীকরণে m এর ভ্যালু -3/4 বসাবা, তাহলে এইটা আসবে অ্যান্সার 3x + 4y - 1। 3x + 4y - 1 = 0। এইটা একটা অ্যান্সার, এইটা আরেকটা অ্যান্সার। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই বৃত্ত অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে এটা একটা। এই পোলাপান বুঝতে পেরেছো? বোঝা গেল? মানুষজন কোথায়? বোঝা গেল? কি ব্যাপার, লাইভে তো মানুষজন একেবারেই কম। মানুষজন তো লাইভে দেখি একেবারেই নাই। যারা লাইভে আসো তোমরা কি বুঝতে পারতেছো? আমি একটু জায়গা দেই। ইজি ম্যাথ, হ্যাঁ একদমই সত্যি কথা। আবু তাহসিন সামি, অবশ্যই সত্যি কথা। বৃত্ত অধ্যায়টা একদমই সহজ একটা অধ্যায় যদি তুমি সবগুলা টাইপ ভালো মতো বুঝে করো। যদি ভালো মতো বুঝে করো এই অধ্যায়টা একদমই পানি ভাত অধ্যায়, এবং এটা সত্য কথা, এইটা সত্য কথা। তবে পড়তে হবে। যদি না পড়ো তাহলে সবই কঠিন, পড়লে সবই সহজ। ইনফ্যাক্ট বৃত্তের ম্যাথ সবচাইতে সহজ, কারণ এখানে থিওরিটা ভালো মতো পড়া থাকলে প্রশ্নে যাই বলুক তুমি ম্যাথ করতে পারবা। তুমি করতে পারবা, কোনো অসুবিধা হবে না। এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে সরল রেখার সাথে মিক্সড। অধ্যায়ের সাথে মিক্সড ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সরল রেখা তো পড়ে আসছো মোটামুটি আশা করি। প্রশ্নে বলছে x² + y² + 4x x² + y² + 4x - 8y + 2 = 0। -8y + 2 = 0। এই বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট অংশচ্ছেদ করলে স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো।
স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। তোমাকে যখন একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে এবং স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, তোমার প্রথম কাজ হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তোমার প্রথম কাজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু কি স্টাডি হার্ড। স্টুডেন্ট লাইফ প্যারাগ্রাফ ছিল না? দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি হার্ড, তাই না? তো এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা। কি দিনগুলা ছিল প্যারাগ্রাফ মুখস্থ করা, আই সর্বনাশ। জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, আই সর্বনাশ। প্যাট্রিওটিজম, ডিসিপ্লিন, আরো জানি কি কি ছিল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 = 0। প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা কেমন বের করবো? কেন্দ্র বের করার বুদ্ধি কি? কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ, 4 কে -2 দিয়ে ভাগ করলে -2, y এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগ -8, -2 দিয়ে ভাগ করলে +4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে √, আমি এখানে ডিরেক্ট লিখে ফেলবো, তোমরা লিখবা ব্যাসার্ধ = এটা স্কয়ার, -2 কে স্কয়ার করলে 4 প্লাস 4 কে স্কয়ার করলে 16 মাইনাস c হচ্ছে 2, 16 4 20, 20 থেকে 2 গেলে √18, 18 কে লেখা যায় √9 × 2, তাহলে 3√2। ব্যাসার্ধ 3√2 একক। কেন্দ্র ব্যাসার্ধ সবার আগে বের করবা। তোমাকে এইখানে স্পর্শকের সমীকরণ চাইলেই তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা। কি কাজ? কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা হচ্ছে তোমার কাজ। কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা তোমার কাজ। ওকে ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া, আগের ম্যাথটাতে বলা ছিল যে সমীকরণটা একটা বিন্দুগামী, একটা বিন্দু দেওয়া ছিল, তো আমরা ধরে নিয়েছিলাম রেখার ঢাল হচ্ছে m, কারণ একটা সরল রেখা যদি ঢাল m হয় এবং একটা বিন্দুগামী হয়, তার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। বাট এখন তো কোনো বিন্দু দেওয়া নাই। কি বলা আছে? স্পর্শকটা অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট অংশ, এই একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ, একটা প্রশ্নটাতে একটু ভুল লিখে ফেলছি, মানে একটা জিনিস লিখি নাই, একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ মানে মান সমান। তো যারা সরল রেখা অধ্যায় পড়ছো তোমরা জানো যে একটা সরল রেখা যদি x অক্ষ এবং y অক্ষ থেকে একই পরিমাণ অংশ ছেদ করে, ধরো x অক্ষ থেকে ছেদ করলো এ পরিমাণ অংশ, y অক্ষ থেকে ছেদ করলো এ পরিমাণ অংশ, এবং একই চিহ্ন বিশিষ্ট, আমি ধরলাম দুইটাই পজিটিভ চিহ্ন বিশিষ্ট, এটাও x অক্ষের ধনাত্মক দিকে, এটাও x অক্ষের ধনাত্মক দিকে, সেই সরল রেখার সমীকরণ কি মনে আছে? x/a প্লাস y/a = 1। সূত্র হচ্ছে x/a প্লাস y/b = 1। এখানে তো দুইটাই সমান, অর্থাৎ সমমানের বলা আছে, তাহলে এখান থেকে লসাগু করে যাও, x + y = a, আমি সব কিছুকে এক পাশে নিয়ে আসবো, x + y = a, তাহলে ডান পাশের এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে x + y - a = 0, x + y - a = 0। এটাকে আমি ধরলাম 1 নাম্বার সমীকরণ। তো এই সমীকরণটাই আমাকে বের করতে হবে। তুমি লিখবা এইভাবে যে আমরা জানি কোনো একটি মানে কি বলে অক্ষদ্বয় থেকে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদকারী সরল রেখার সমীকরণ x/a প্লাস y/a = 1, সুতরাং x + y - a = 0। তো এই রেখাটার সমীকরণই আমাকে বের করতে হবে, জাস্ট a এর মানটা বের করলে হবে। x এবং y কিন্তু থাকবেই সরল রেখার সমীকরণে, শুধু a এর মানটা বের করলেই শেষ। কখনো a এর মান বের করতে হয়, কখনো k এর মান, কখনো m এর মান, যেটাই খুশি। যেটা বের করার বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে একটাই শর্ত কিন্তু একটাই। তোমরা আইমান ভাইয়ের একটা ভিডিও দেখছো 2016 সালে রিলিজ হওয়া, 2016 সালে আইমান ভাইয়ের একটা ভিডিও অনেক বেশি সারা পাইছিল, সেটা হচ্ছে সূত্র কিন্তু একটাই। তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, রম্বসের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, সূত্র কিন্তু একটাই। তো একইভাবে এইখানে তুমি যেই ম্যাথই করো স্পর্শক রিলেটেড, সূত্র কিন্তু একটাই। কি সূত্র? কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব মানে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সূত্র কিন্তু একটাই। নিচে √,
এক্স এর সহগ স্কয়ার, এক্স এর সহগ হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1ই হয়। ওয়াই এর সহগ হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1ই হয়। এবং উপরে এক্স এর জায়গায় বসবে বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় বসবে -2, ওয়াই এর জায়গায় বসবে বিন্দুর কোটি +4 -a = 3√2। এখন এখান থেকে ক্যালকুলেশন করে a এর মান বের করবা। আশা করি এই ক্যালকুলেশন করে দিতে হবে না। এখান থেকে ক্যালকুলেশন করে a এর মান আসবে -4,8। এই ক্যালকুলেশন আর দেখাবো না, এরকম ক্যালকুলেশন অলরেডি দুইটা দেখাই ফেলছি, গত ক্লাসেও দেখাইছি, আজকের ক্লাসেও দেখাইছি। তো এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করবা, এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করবা। এ এর ভ্যালু আসবে -4 এবং 8। তাহলে তুমি এই এ এর ভ্যালু এখানে বসাই দিবা। এ এর ভ্যালু এখানে বসাই দিলে একটা সমীকরণ হবে, এ এর ভ্যালু হবে -7 আছে +4, আর একটা হবে x + y -8 = 0। এই দুইটা হবে অ্যানসার, এই যে এই দুইটা হবে অ্যানসার। এইটা একটা অ্যানসার, এইটা একটা অ্যানসার। দেখো আমি অ্যানসার লিখতে গিয়ে নিজের সিগনেচার দিয়ে দিছি, ভালো হয়েছে না? অ্যানসারও এ দিয়ে শুরু, আমারও এ দিয়ে শুরু, অভি আর অ্যানসার একই কথা নাকি বলো? x + y + 4 = 0, মানে এখানে এ এর জায়গায় -4 বসাইছি, -7 প্লাস হয়ে গেছে, আর একবার এর জায়গায় 8 বসাইছি। এই দুইটা হচ্ছে অ্যানসার। পারা যাবে জনগণ? এই জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। তো সকল ক্ষমতার উৎস হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা। তোমরা যদি বুঝে থাকো তাইলে ওকে, যদি বুঝে না থাকো তাইলে কিন্তু আমার কষ্টটাই বৃথা। এই যে সর্দি লেগে গেছে, সর্দি নিয়ে এত কষ্টে বুঝাইতে চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারতেছি, কারণ আমার গলায় মানে নাকের মধ্যে সর্দি পুরা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা এখনো কমতেছে না। তোমরা জানো গত 2 ক্লাস ধরে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, নাক বন্ধ হয়ে আছে। বুঝাইতে পারছি? আচ্ছা আমি পরের প্রশ্নটা লিখে ফেলি, তারপরে আমি কমেন্ট চেক করি। মূলবিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট, মূলবিন্দু হতে, উত্তরটা থাকুক, পরে আমি কমেন্ট চেক করব। মূলবিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট, আগের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। প্রশ্নে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা নতুন প্রশ্ন। আগের প্রশ্নটা তোমাদের মনেই আছে, তোমাদের খাতায় লেখাও আছে। তো আমাকে চট জলদি বলে ফেলো আগের ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি 1 সেকেন্ড কমেন্ট পড়েই ম্যাথ শুরু করে দিব, কমেন্ট পড়েই ম্যাথ। জাস্ট এ মিনিট, আমার নাকটা অফ হয়ে আছে একটু। আমাকে বলো আগের ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে বলো, কারণ খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো গেল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো। এখন আমরা এই ম্যাথটা করব, তারপর তার আগে এটা মুছার আগে চেক করি বুঝতে পারছো কিনা। আজকে অর্গানিক ক্লাস হবে না, হবে হয়তো, আমি জানি না। তো অর্গানিক ক্লাস তো হাসান এনাম নিবে, অর্গানিক ক্লাস হবে হয়তো, আই ডোন্ট নো। ক্লিয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। মেঘলা, জয়া, অয়ন্তিকা, এই অয়ন্তিকা নামটা তো অনেক সুন্দর। সাইফ আহমেদ, জান্নাতুল তাজরিন, পিউরিফিকেশন, ওমা এই নামও তো সুন্দর, পিউরিফিকেশন আইডির নাম। তন্ময় হাসান রাসেল, প্রজ্ঞা কর্মকার, ক্লিয়ার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাইলে এই প্রশ্নটা লিখে ফেলো, এই প্রশ্নটা লিখে ফেলো। খুবই সুন্দর সুন্দর ম্যাথ, মানে তুমি যদি এইগুলো একবার বুঝতে পারো যে ঘটনা কি কেমনে কি হইতেছে, তোমার কাছে এই সমস্ত ম্যাথ সারা জীবন মনে হবে দূর, এত সহজ ম্যাথ পরীক্ষায় দেয়। তুমি খালি ভালো করে কনসেপ্ট ওয়াইজ ম্যাথগুলো করে যাও, পরীক্ষা হলে তোমার মনে হবে যে এত সহজ ম্যাথগুলাই আসা লাগলো। প্রশ্নটা পড়ো। মূলবিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, মূলবিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, মূলবিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আগে একটু ভিজুয়ালাইজ করো যে এখানে কি বলছে, আগে এখানে বোঝার চেষ্টা করো বলছে কি ঘটনা। ধরো 1,2 এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2।
এই যে এটা হচ্ছে কেন্দ্র, আমরা ধরলাম কেন্দ্র হচ্ছে সি মানে সেন্টার, কেন্দ্র হচ্ছে সি মানে সেন্টার। তো মূল বিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা স্পর্শক আঁকাবো। তো স্পর্শক তো অবশ্যই বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে আঁকানো যায়, বৃত্তের ভিতরে কোনো বিন্দু থেকে তো স্পর্শক আঁকানো যায় না। তাহলে অবশ্যই মূল বিন্দু থেকে যেহেতু আঁকাবো, তাহলে মূল বিন্দুটা অবশ্যই বৃত্তের বাইরে আছে। মূল বিন্দু থেকে, প্রশ্নে কিন্তু এখানে মূল বিন্দুও বলতে পারে, অন্য যে কোনো বিন্দু বলতে পারে। এখানে সবসময় 0,0 হবে তা না, 2,3 হইতে পারে, 4,5 হইতে পারে, এমন একটা বিন্দু থাকবে যেটা এই বৃত্তের বাইরে, যে কোনো বিন্দুই হইতে পারে। এই মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য 2 একক, ওপি সমান 2 একক। খেয়াল করে দেখো, এই যে মূল বিন্দু থেকে এই যে স্পর্শক পি বিন্দুতে স্পর্শ করছে, স্পর্শকের দূরত্ব হচ্ছে ওপি সমান 2 একক। তোমাকে বলছে এই বৃত্তের সমীকরণ বের করো। এখন একটা জিনিস ভালো করে বোঝো, এই বৃত্তের কি দেওয়া আছে ভাইয়া? নিজেকে প্রশ্ন করো, এই বৃত্তের কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। তো তোমার কি দরকার? বৃত্তের সমীকরণ বের করতে হইলে কেন্দ্র ব্যাসার্ধ যদি তুমি জানো, আর কিছু কি দরকার আছে এই জীবনে? একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কেন্দ্র এবং ব্যাসার্ধ এই দুইটা জানা থাকলে স্থান কাল পাত্র ভেদে যে কোনো জায়গায় তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবা। ব্যাসার্ধ দরকার, কেন বের করবো? আমি যদি ওই সিপি যোগ করে দেই, আরে রেখাকালি বাইকা যায়, সিপি যোগ করে দেই, হ্যাঁ সিপি, আমি বলতে পারি না এই সিপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ? আপাতত এখানে সিপি লিখে রাখলাম, পরে আমরা সিপি এর মানটা বের করব। আমি বলতে পারি এখানে সিপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো সিপি এর মান বের করতে পারলে আমাদের কাজ শেষ, সিপি এর মান বের করতে পারলে কাজ শেষ। আর আমি যদি ওসি যোগ করি, তাহলে এখানে ওসি এর মান কত হবে বলো তো? ওসি এর মান কি হবে? √, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে ওসি এর দৈর্ঘ্য আমরা বের করব x1 - x2 হোল স্কয়ার 1 - 0 হোল স্কয়ার 1 - দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র সরল রেখা অধ্যায় পড়ছো, 2 - 0 হোল স্কয়ার √1 + 4 সমান √5 একক। দেখো এখানে যদি মূল বিন্দু না হয়ে অন্য যে কোনো বিন্দু হইতো কোনো সমস্যা নাই। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে √, ভুজ দুইটার বিয়োগফল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল স্কয়ার। তো এখানে ওসি আসছে √5 একক। এখন তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম এবং তোমরা 9, 10-এও পড়ে আসছো, কোন বৃত্তের কেন্দ্র থেকে একটা স্পর্শকের উপর লম্ব দূরত্ব বা স্পর্শকের স্পর্শবিন্দু পর্যন্ত, তুমি কোন বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শবিন্দু পর্যন্ত যদি যোগ করো, সেটা কি হবে? 90 ডিগ্রি হবে। 9, 10-এ পড়ছো কিন্তু, যে স্পর্শকের যে স্পর্শবিন্দুটা সেইখানে তুমি যদি কেন্দ্র থেকে যোগ করো, সেটা কি হবে? এক সমকোণ, মানে স্পর্শকের উপরে ব্যাসার্ধ রেখাটা লম্ব হয়। স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ রেখাটা কি হয়? লম্ব হয়, মানে 90 ডিগ্রি। কারণ আমি বলতে পারি ওসিপি ত্রিভুজ, ওসিপি সমকোণী ত্রিভুজ হতে পায়। ত্রিভুজ ওসিপি সমকোণী ত্রিভুজ হতে পায়। কি পাই? পিথাগোরাস সাহেব কি বলছেন? অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ ওসি স্কয়ার ইকুয়ালস টু বাকি দুইটার স্কয়ার, ওপি স্কয়ার প্লাস সিপি স্কয়ার। অতিভুজ স্কয়ার ওসি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এখান থেকে টার্গেট কি? আমার এখান থেকে টার্গেট হচ্ছে সিপি বের করা। আমার টার্গেট হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করা, সিপি বের করা। তাহলে সিপি স্কয়ার সমান ওসি স্কয়ার মাইনাস ওপি স্কয়ার। ওসি মানে হচ্ছে √5, তাহলে √5 স্কয়ার মাইনাস ওপি স্কয়ার। ওপি মানে হচ্ছে 2 একক, প্রশ্নেই বলা আছে ওপি সমান 2 একক, প্রশ্নেই বলা আছে 5 - 4 সমান 1। তাহলে সিপি স্কয়ার সমান 1। সুতরাং সিপি সমান কত হবে? 1 একক। বর্গমূল করে দাও, সিপি সমান কত হবে? 1 একক হবে। এই যে দেখো, সিপি স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে তো সিপি সমানও 1ই হবে। সিপি স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে তো সিপি সমানও 1ই হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে
1 একক। এই বৃত্তের ব্যাসার্ধ 1 একক। কেন্দ্র দেওয়া আছে। আমরা জাস্ট বিজ্ঞানী পিথাগোরাস সাহেবের আবিষ্কৃত সেই বিখ্যাত সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র বসাই দিয়ে এই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস কেন্দ্রের ভুজ মানে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস কে y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 1। এখানে কি হবে? এইটা স্কয়ার কই গেল? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y 1 1 কাটা থাকবে প্লাস 4 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। ঘটনা কি পরিষ্কার? ঘটনা কি পরিষ্কার? বোঝা যাইতেছে মানুষজন? বোঝা কি যাইতেছে? বোঝা কি যায়? আমাকে একটু কমেন্ট করে বইলো বোঝা কি যায় কি না? বোঝা কি যায় কি না? বুঝতে পারতেছো? মানুষজন কিদার হে? মানুষজন কোথায়? আমি আরেকটা প্রশ্ন লিখে ফেলি তারপরে এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা চেক করব কমেন্টে। আগে আরেকটা প্রশ্ন তুলে ফেলি তারপরে চেক করব। দেখো প্রশ্নটা সবাই তুলে ফেলো। প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা এটা কোনো আগে আরেকটা ম্যাথ দেখাই নিব নাকি? ওইটা যদিও ইজি, মানে এই টাইপের ম্যাথ অনেকগুলো দেখানো হয়েছে, তাও এইগুলো এতবার করে পরীক্ষা আসে তারা ওইটাও দেখায়নি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16, এগুলো এতবার করে পরীক্ষা আসছে, একই টাইপের ম্যাথ। বৃত্তের স্পর্শক এক অক্ষের সাথে, বৃত্তের এটাও সরল রেখার মিক্সড, স্পর্শক এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো। এটাও একই টাইপের ম্যাথ, জাস্ট খালি সরল রেখার সমীকরণটা আবার স্পর্শকের সমীকরণটা ধরার বেলায় একটু অন্যভাবে ধরতে হবে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় করে, এটা ভাবছিলাম দেখাবো না বাট দেখায় দেই, কারণ এই টাইপগুলোই পরীক্ষায় প্রচুর আসে। তো অনেকে আবার এরকম থাকবে সরল রেখা না পড়েই চলে আসছে ক্লাস করতে, তারপর ওরা পরীক্ষায় গিয়ে পারবে না, এই জন্য এটা দেখাই দিই। আচ্ছা এটা মুইসা ফেলবো নাকি? এই আগেরটা কি বোঝা গেছে? আমি একটু কমেন্ট চেক করে আসি, আমি একটু ক্যামেরার পিছনে কমেন্ট চেক করে আসি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে ঠিক আছে। তো চলো এই ম্যাথটা করি। প্রশ্ন কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 এই বৃত্তের স্পর্শক। তো স্পর্শক বলুক আর যাই বলুক, তোমার প্রথম কাজ হচ্ছে বৃত্তের সমীকরণের কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তোমার প্রথম কাজ হচ্ছে বৃত্তের সমীকরণের কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তো সবাই জানো খুবই সহজ টাইপ, এটা কেন্দ্র হচ্ছে 0,0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 বা মূলবিন্দু, এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4 একক। কেন? কারণ 16 মানে কি? 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার। ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক। তাহলে এখানে এস স্কোয়ার 4 স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে 4 একক। এখন তোমাকে প্রশ্ন একটু ঘুরাই দিছে, বলছে এখানে স্পর্শকটা এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে হবে, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন একটা সরল রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে তার সমীকরণ কি? y mx plus c, y mx plus c। আমি আবার বলতেছি, একটা সরলরেখার ঢাল সমীকরণ, সরলরেখা অধ্যায় 3.5-এ খুব ভালো করে পড়াইছি, আমি নিজেই পড়াইছি, ক্লাসের লিঙ্ক উপরে দেওয়া আছে। y mx plus c, এটা হচ্ছে একটা সরলরেখার ঢাল সমীকরণ, যেখানে m হচ্ছে ঢাল। ঢাল বের করার বুদ্ধি কি? m tan থিটা, m tan থিটা, যেখানে থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। থিটা কত দেওয়া আছে? থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। tan 30 ভ্যালু হচ্ছে 1/√3। tan 30 ভ্যালু ঢাল কত? 1/√3। আমি বসাই দিলাম m 1/√3। আমি যদি এখানে আর গুণন করে দেই, √3y x প্লাস √3c x মাইনাস, পক্ষান্তর করে এক পাশে নিয়ে যাই, √3y প্লাস √3c। আহা, এই সিজন চেঞ্জ হইলে যে ঠান্ডাটা লেগে যায়, এর মতো কষ্ট আর কিছু আছে। x মাইনাস √3y প্লাস √3c = 0। এখন এটাই আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। নির্ণেয় স্পর্শকের সমীকরণ, শর্ত একই শর্ত। কি শর্ত? কেন্দ্র থেকে এইটার লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তোমাকে সিম্পলি c এর মানটা বের করতে হবে, x এর মান এবং y এর মান তো বের করা লাগবে না, এটা সমীকরণে থাকবে। শুধু c এর মানটা এখানে বের করলে হবে। কেমনে বের করবা? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। নিচে √(x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1, y এর সহগ স্কয়ার, y এর সহগ হচ্ছে -√3, -√3 কে স্কয়ার করে দিলে +3। উপরে x এর জায়গায় বসবে কেন্দ্রের ভুজ, অর্থাৎ x এর জায়গায় বসবে 0, y এর জায়গায় বসবে 0, -0 প্লাস √3c, √3c যেভাবে আছে এইভাবেই থাকবে। এতে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে c এর ভ্যালু কি আসবে বলি? c এর ভ্যালু আসবে +-8/√3। c এর ভ্যালু আসবে +-8/√3। তাহলে এই c এর ভ্যালুটা এইখানে বসায় দিবা, c এর ভ্যালুটা এইখানে বসায় দিবা। এইখানে বসায় দিলে অ্যান্সার হবে, c এর ভ্যালুটা এইখানে বসায় দিবা, এখানে বসায় দিলে অ্যান্সার হবে x -√3y +-8, x -√3y +-8 = 0। সব ম্যাথ একই রকম, খালি সরল রেখার সমীকরণ কখন কোনটা বের করতে হয় এটা জানতে হবে, সমান্তরাল সরল রেখার সমীকরণ জানতে হবে, লম্ব রেখার সমীকরণ জানতে হবে। সেগুলা গত ক্লাসে দেখাই আসছি, গত ক্লাসে দেখিয়ে এসেছি। নাকি দেখিয়ে আসেনি? দেখিয়ে এসেছি, অবশ্যই দেখিয়ে এসেছি। এখন যে ম্যাথটা করব খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সৃজনশীলে আসতে পারে। x² + y² = b × 5x - 12y, b × 5x - 12y। হোয়াইট বোর্ডে পড়ানোর এই একটাই অসুবিধা, প্রশ্ন লিখে পড়াইতে হয়, এই জিনিসটা খুবই কষ্ট লাগে। তোমাদের কি হোয়াইট বোর্ড ভালো লাগে নাকি ডিজিটাল বোর্ড ভালো লাগে? একটা ডিজিটাল বোর্ড কিনবো ভাবতেছি। এই হোয়াইট বোর্ডে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি এগুলা পড়াইতে মজা। মানে যেগুলা প্রশ্ন হচ্ছে ছোট প্রশ্ন, উত্তর বড়, কিন্তু যেই সমস্ত আমাদের প্রশ্নই বড় ওগুলাতে পড়াইতে গিয়ে কি কষ্ট। বিশেষ করে এই যে স্থিতিবিদ্যা অধ্যায়টা, স্থিতিবিদ্যা গতিবিদ্যা সেকেন্ড পেপারের এত বড় প্রশ্ন, এগুলো এইভাবে লিখে পড়াইতে সর্বনাশ, দম বাইরে হয়ে যায়। x² + y² = b × 5x - 12y। বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে যায়, বৃত্তের ব্যাস তো লিখছি, বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে যায়। ব্যাসের সমীকরণ এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমি একটু কমেন্ট চেক করি, নির্ণয় করো। আগের ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা
এবং তোমাদের কমেন্ট দেখি যে তোমাদের কোনভাবে পড়তে ভালো লাগে, এই ডিজিটাল মানে হোয়াইট বোর্ডে পড়তে ভালো লাগে নাকি ডিজিটাল বোর্ডে মানে ডিজিটাল স্ক্রিনে পড়তে ভালো লাগে, ওই যে তোমাদের অপার ভাই যেমনে পড়ায় ওইভাবে ডিজিটাল স্ক্রিনে ভালো লাগে, কোনভাবে ভালো লাগে? আমি এটা মুছে দিই, কারো সমস্যা আছে? ক্লিয়ার ক্লিয়ার ওকে ঠিক আছে বুঝছি। একজন বলছে বুঝি না, আমি বুঝি না, কেন বুঝি না তাও বুঝি না, তাইলে তো সর্বনাশ। তুমি যদি এইটাই না বুঝো তুমি কি বুঝো না আর কেন বুঝো না, তাইলে তো তোমাকে বোঝানো খুবই কষ্ট ভাইয়া, তাইলে তো বোঝানো খুবই কষ্ট। ঠিক আছে সবার ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। বলছে হোয়াইট বোর্ড ইজ দ্য বেস্ট, হোয়াইট বোর্ডই ভালো, আপনার সাথে আমরাও লিখি, না হলে লিখার টাইম পাওয়া যায় না। ডিজিটাল ডিজিটাল কমেন্ট করছে শান্ত, বলছে ডিজিটাল। পিউরিফিকেশন বলছে ডিজিটাল। একটা ক্লাসে সিকিউ প্র্যাকটিস করায়েন, হ্যাঁ সিকিউ প্র্যাকটিস আগামী ক্লাসে একটা ক্লাস নিব সিকিউ প্র্যাকটিসে। হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড ভালো লাগে, কিন্তু এই যে হোয়াইট বোর্ডে দেখো এইভাবে প্রশ্ন লিখতে লিখতে তো দান বাইর হয়ে যায়, জীবন তেনা তেনা হয়ে যায় প্রশ্ন লিখতে 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 লিখতে। ওকে ঠিক আছে অসুবিধা নাই, তোমাদের যদি হোয়াইট বোর্ড বেশি ভালো লাগে তাহলে হোয়াইট বোর্ডেই নিব, কোনো অসুবিধা নাই, তোমাদের যেভাবে ভালো। কারণ পড়াইতেছি কেন, পড়াইতেছি তো তোমরা যাতে বুঝতে পারো, তাই না? আমার কষ্ট কমানোর জন্য তো পড়াইতেছি না, পড়াইতেছি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তো তোমাদের যেটা বেশি ভালো লাগবে আমি তো অবশ্যই সেভাবেই পড়াবো। এবার প্রশ্নটা পড়ো। প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু 5x মাইনাস 12y। এই বৃত্তের ব্যাস মূলবিন্দু দিয়ে যায়, এই বৃত্তের ব্যাস মূলবিন্দু দিয়ে যায়। আচ্ছা ভালো কথা, ব্যাসের সমীকরণ এবং মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ, আচ্ছা বাকি সবকিছু বাদ, স্পর্শকের সমীকরণ বের করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। সবার আগে কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা, বাকি সবকিছু পরে দেখতেছি, বাকি সবকিছু পরে দেখতেছি। আগে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করি, কেননা তোমাকে যখনই বলছে স্পর্শকের সমীকরণ বের করো কেন্দ্র ব্যাসার্ধ লাগবে, কারণ সূত্র কিন্তু একটাই, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তো কেন্দ্র ব্যাসার্ধ তো লাগবেই। তো কি করব, কেন্দ্র ব্যাসার্ধ বের করার আগে সবকিছুকে বাম পাশে আনতে হবে না, সবকিছুতে 5bx মাইনাস 12by সবকিছুকে বাম পাশে আনতে হবে, বাম পাশে আনতে হবে। কেন? কারণ বৃত্তের প্রমিত সমীকরণ কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তো ডান পাশে 0 বানাইতে হবে। মাইনাস 5bx মাইনাস মাইনাসে প্লাস 12by ইকুয়ালস টু 0। দেখো সব কিছুকে বাম পাশে নিয়ে এসেছি, সব কিছুকে বাম পাশে নিয়ে এসেছি। এখন কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। কেন্দ্র দেখো, কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে, কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে। আচ্ছা এই ম্যাথে তো ব্যাসার্ধ লাগবে না, এই ম্যাথে ব্যাসার্ধ প্রয়োজন হবে না, কারণ ওটা লম্ব রেখার ব্যাসের উপর স্পর্শত লম্ব। আচ্ছা এই ম্যাথে ব্যাসার্ধ লাগবে না, এই ম্যাথে ব্যাসার্ধ লাগবে না, শুধু কেন্দ্র বের করলে হবে। কেন ব্যাসার্ধ লাগবে না? দেখো কেন্দ্র দিয়ে কাজ হয়ে যাবে। এখন কেন্দ্র কেমনে বের করে? কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে এক্স এর সহগ কে, এক্স এর সহগ হচ্ছে মাইনাস 5b মাইনাস 2 দিয়ে ভাগ। ওয়াই এর সহগ কে, ওয়াই এর সহগ হচ্ছে 12b মাইনাস 2 দিয়ে ভাগ। তোমরা এবার লিখবা যে কেন্দ্র, লিখবা কেন্দ্র এক্স এর সহগ মাইনাস 5b কে মাইনাস 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ 12b কে মাইনাস 2 দিয়ে ভাগ। তাহলে ভাগ করলে কি হবে, এইখানে এইটা হবে, ও আচ্ছা এটা তো মাইনাসে প্লাস হয়ে যাবে, 5b/2, এটা হবে মাইনাস 6b, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 6b, 6 আর b দুইটা একরকম হয়ে গেছে দেখতে, মাইনাস 6b। তাহলে এটা কেন্দ্র হবে 5b/2, এখানে লিখে রাখি ওইখানে মুছে দিব, 5b/2 মাইনাস 6b, 5b/2 মাইনাস 6b। এখন খেয়াল করে দেখো এই প্রশ্নটাতে কি বলছে, একটু ভালো করে বুঝো। প্রশ্নটাতে বলছে, আচ্ছা আগে বৃত্তটা আঁকাই। ধরো এটা হচ্ছে সেই বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে 5। পরীক্ষায় তুমি চিত্র আঁকাইলে হবে না আঁকাইলে হবে, বাট তোমার বোঝার জন্য অবশ্যই চিত্র আঁকা উচিত। এগুলো তুমি না চিত্র না এঁকে করে ফেলো, তোমার কাছে জীবনেও এই ম্যাথগুলো ক্লিয়ার হবে না।
কারণ চিত্র না এঁকে এইগুলা তো ফিল করা যাবে না। দেখো প্রশ্নে কি বলছে, এই বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে যায়। ধরো এই বৃত্তের একটা ব্যাস হচ্ছে এইটা, ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়া তো অবশ্যই যাবে, আবার মূল বিন্দু দিয়েও যায়। ধরলাম এই বৃত্তের মূল বিন্দু হচ্ছে এইটা, মানে এই বৃত্তের যে ব্যাসটা, এই ব্যাসটা মূল বিন্দু দিয়ে যায়। তো মূল বিন্দু দিয়ে তো গেছে, ভালো কথা, আবার একটা বৃত্তের ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া আপনি মূল বিন্দুটা এখানেই কেন ধরলেন, এখানেও তো ধরতে পারতেন, এখানেও ধরতে পারতেন, মাঝখানে কোথাও ধরতে পারতেন। আপনি মাঝখানে এই যে এই ব্যাসের উপর যে কোনো বিন্দুতে তো ধরতে পারতেন, আপনি কেন বৃত্তের উপরেই ধরলেন? কারণ হচ্ছে ভাইয়া পরের বাকি প্রশ্নটা পড়ো, বলছে ব্যাসের সমীকরণ, মানে এই যে এই ব্যাসটার সমীকরণ বাই করতে হবে। এই ব্যাসটা ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে বি, ধরলাম এটা এই পাশে লিখি বি, এটা এ বিন্দু, এটা ও বিন্দু কেন্দ্র, এটা হচ্ছে বি বিন্দু। তোমাকে বলছে এ বি ব্যাসের সমীকরণ, এ বি ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে মূল বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এখন তুমি যদি মূল বিন্দুটা বৃত্তের উপর না ধরো তাহলে তুমি স্পর্শক আঁকাবা কেমনে? এই যে মূল বিন্দুটা আমি এখানে বৃত্তের উপর ধরছি, তুমি তো এখানে ধরতে পারতা, এখানে ধরতে পারতা, বাট বাকি যে অংশটা যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তুমি যদি মূল বিন্দুতে স্পর্শক আঁকাইতে চাও তাইলে মূল বিন্দুটা অবশ্যই বৃত্তের পরিধির উপর থাকতে হবে, নাইলে তো তুমি স্পর্শক আঁকাইতে পারবা না। আশা করি বোঝাইতে পেরেছি। আচ্ছা, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এবি বের করা, প্রথমে আমাদের টার্গেট এবি বের করা, ব্যাসের সমীকরণ বের করা, তারপরে স্পর্শকের সমীকরণ বের করবো। এখন দেখো এবি রেখা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী, অবশ্যই এবি রেখা মূল বিন্দুগামী, এতে কোনো সন্দেহ নাই। এবি রেখা মূল বিন্দুগামী, এতে কোনো সন্দেহ নাই। সরল রেখা অধ্যায় 3.5, সরল রেখা অধ্যায় 3.5 পড়ে আসছি যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx। লিখবা এবি রেখা মূল বিন্দুগামী, সুতরাং এবি রেখার সমীকরণ y = mx, y = mx। তো এখানে x এবং y তো চলক, খালি m এর মানটা বের করলেই কাজ শেষ, m এর মানটা বের করলেই কাজ শেষ। লিখবা এই দেখো y = mx, x এবং y তো চলক থাকবেই, শুধু m এর মানটা বের করলেই কাজ শেষ। এখানে m হচ্ছে ঢাল, m হচ্ছে এই রেখার ঢাল। এখন খেয়াল করে দেখো এই রেখাটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তুমি লিখবা এক রেখা মূল বিন্দুগামী, মানে উপরেই তো লিখছো, আর আলাদা করে কিছু লিখতে হবে না। এই রেখাটা মূল বিন্দু দিয়ে যায়, এই যে দেখো এই যে ব্যাসটা মূল বিন্দু দিয়ে যায়, এই জন্য আমি লিখে ফেলছি ডিরেক্ট y = mx। এখন কথা হচ্ছে এই বিন্দুটা যে মূল বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা তো আরেকটা বিন্দু দিয়েও যায়। কোন বিন্দু দিয়ে যায়? এই, আচ্ছা আরেকটা বিন্দু ওইভাবে বের করতে হবে না, এই যে এইখানে ডিরেক্ট বসায় দিলে হবে। এই রেখার এখানে m কি? m হচ্ছে ঢাল। শোনো, এই ম্যাথটা 20% হচ্ছে বৃত্তের ম্যাথ আর 80% হচ্ছে সরল রেখার ম্যাথ। শুধু কেন্দ্র বের করা, এই যে শুধুমাত্র কেন্দ্র বের করা ছাড়া বাকি পুরা অংশটাই হচ্ছে সরল রেখা। এই যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx, তাহলে m তো বের করতে হবে, তাই না? m কি এখানে? m হচ্ছে এই বৃত্তের ঢাল, সরি বৃত্তের কেন, সরল রেখার ঢাল। m হচ্ছে এই সরল রেখার ঢাল, m হচ্ছে এই সরল রেখার ঢাল, তাই তো? এখন এই সরল রেখার ঢাল কেমন বের করবো? সরল রেখার ঢাল বের করার বুদ্ধি কি? সরল রেখার ঢাল বের করার বুদ্ধি হচ্ছে কোটি দুইটার অন্তর, উপরে হচ্ছে কোটি দ্বয়ের বিয়োগফল। ধরো 0 - 6b, মাইনাসে মাইনাসে প্লাস 6b, 0 মাইনাসে মাইনাসে প্লাস 6b, কোটি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, কোন সরল রেখার উপর দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ঢাল বের করার বুদ্ধি হচ্ছে উপরে হচ্ছে কোটি দুইটার বিয়োগফল। 0 থেকে -6b মাইনাস করে দিলাম, 0 মাইনাসে মাইনাসে প্লাস 6b, আর নিচে কি হবে? 0 - 5b/2, 0 বুঝ, 0 - 5b/2, তাহলে এখান থেকে কি আসতেছে? 6b ডিভাইড বাই, আচ্ছা bb কাটা, এই 0 0 বাদ, 0 0 বাদ, bb বাদ, 2 উপরে উঠে যাবে, 2 উপরে 6 দুগুণে 12/5, মানে -12/5, -12/5। ঢাল কত আসতেছে? মাইনাস ঢাল পাইলাম -12/5। তাহলে এইখানে তুমি m এর জায়গায় এখন মান বসায় দাও, m এর জায়গায় বসায় দাও -12/5, m এর জায়গায় বসায় দাও -12/5, আর গুণন করে দাও
5y ইকুয়ালস টু মাইনাস 12x 12x প্লাস 5y ইকুয়ালস টু 0 12x প্লাস 5y ইকুয়ালস টু 0 এটা হচ্ছে নির্ণেয় ব্যাসের সমীকরণ। কার সমীকরণ? এই যে ব্যাস, এবি ব্যাস, এটা হচ্ছে এবি এবি ব্যাসের সমীকরণ, এবি ব্যাসের সমীকরণ। এখন কি করতে হবে? এখন বের করতে হবে স্পর্শকের সমীকরণ। এটা দুই ভাবে করা যায়, লম্ব রেখার সমীকরণ দিয়েও করা যায়, ঢাল দিয়েও করা যায়। গত ক্লাসে যেহেতু লম্ব রেখার সমীকরণটা আলোচনা করছি, তো আজকে ক্লাসটাতেও লম্ব রেখার সমীকরণ দিয়ে করি। এখন তোমাকে বলছে যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই যে মূল, ধরো তুমি এটা নাম দিলা ওপি, এটা ধরলে হচ্ছে, বা ডিরেক্ট যদি বলো যে মূল বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ লিখলা, যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? এখন এই স্পর্শকটা তো ব্যাসার্ধের উপর লম্ব, আমরা কি জানি স্পর্শকটা ব্যাসার্ধের উপর, কারণ এটা 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি, স্পর্শক রেখাটা অবশ্যই ব্যাসার্ধ রেখার উপর লম্ব। তাহলে আমাদের নির্ণেয় সমীকরণটা হবে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। স্পর্শকের সমীকরণ হবে এই যে ব্যাসার্ধ বা ব্যাসের যে সমীকরণটা পাইছি, এই ব্যাসের সমীকরণের উপর লম্ব। তাহলে লম্ব রেখার সমীকরণ কেমন হয়ে করে? এক্স এর সহগ চলে যায় ওয়াই এর সামনে, ওয়াই এর সহগ চলে আসে এক্স এর সামনে। দেখো এই যে এক্স এর সহগ 12 চলে গেছে ওয়াই এর সামনে, ওয়াই এর সহগ 5 চলে আসছে এক্স এর সামনে, এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে চিহ্ন প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। প্লাস কে ইকুয়ালস টু 0। এটা ধ্রুবক কিন্তু দিতে হবে, মনে রেখো, একটা ধ্রুবক কিন্তু দিতে হবে, কারণ এইখানে ধ্রুবকের মান কে ইকুয়ালস টু 0, বাট এখানে তো 0 নাও হইতে পারে, আমরা চেক করব, বাট এখানে আলটিমেটলি 0ই হবে। এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবকটা চেঞ্জ, এখানে ধ্রুবক 0 মানে কিছু নাই, তাই এখানে আমরা কে ধরলাম। এখন এই রেখাটা যা 0,0 বিন্দুগামী, এই স্পর্শকটাও তো মূল বিন্দুগামী। এই যে স্পর্শকটা, এটা হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তবে তোমাকে তো কে এর মানটা বের করে দিতে হবে, তাই না? কে এর মানটা বের করে দিতে হবে। এখন এই যে স্পর্শকটা, এটাও মূল বিন্দু দিয়ে যায়, তাহলে আমি এইখানে এই রেখার সমীকরণে এক্স এর জায়গায় বসাইতে পারি মূল বিন্দুর ভুজ অর্থাৎ 0, ওয়াই এর জায়গায় বসাইতে পারি 0, যেহেতু এই রেখাটা মূল বিন্দুগামী। তাহলে 0 - 0, এটাও 0, এটাও 0, প্লাস কে ইকুয়ালস টু 0। আলটিমেটলি কে এর ভ্যালু 0ই হবে। কে এর ভ্যালু কি হবে? 0ই হবে। কে এর মান এখানে বসায় দাও, কে এর মান 0 বসায় দিলে কে বাদ দিয়ে দাও, লাগবে না। 5x - 12y ইকুয়ালস টু 0, 5x - 12y ইকুয়ালস টু 0। বলো বোঝাইতে পেরেছি কিনা? বলো বোঝাইতে পেরেছি কিনা? মানুষজন তোমরা কি পড়া বুঝতে পারতেছো? পড়া কি বোঝা যায় মানুষজন? আমি এই 6টা ক্লাসে যেই ম্যাথগুলা করাইছি, এই ম্যাথগুলা পরীক্ষায় আসলে কি পারা যাবে? পারা কি যাবে? ক্লিয়ার ভাইয়া? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, বুঝি ভাইয়া, জান্নাত আরিফা, ঠিক আছে, ওকে ফাইন ফাইন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর একটা ম্যাথ দেখাইলেই আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট। আর একটি ম্যাথ দেখাইলেই আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট, মানে একটা টাইপ বাকি আর কি। একটা টাইপটা আগে আলোচনা করব, টাইপ আগে আলোচনা করব, তারপরে ওই টাইপের একটা ম্যাথ করাবো। শেষ টাইপ। শোনো, কেউ যদি কেতাবউদ্দিন স্যারের বই পড়ো, ওখানে কিন্তু এরকম অনেক ম্যাথ আছে যেগুলো পারবা না, কারণ ওগুলা তোমাকে একাডেমিক পরীক্ষায় লাগবে না। একাডেমিক পরীক্ষার জন্য তুমি ভালো হচ্ছে রূপন্তী প্রকাশনের বই অথবা অসীম কুমার সাহা স্যারের বই থেকে বিগত বছরে যে টাইপগুলা থেকে প্রশ্ন আসছে, শুধু ওই টাইপের ম্যাথগুলো করলেই হবে। নতুন কোনো টাইপ থেকে পরীক্ষায়, একাডেমিক পরীক্ষায় ম্যাথ আসবে না। কেউ আবার কেতাবউদ্দিন স্যারের বই যদি সলভ করতে যাও, ওইখানে তো একদম দুনিয়ার সব কিছুই দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য, তো ওইগুলা একাডেমিকেই পড়ার দরকার পড়বে না। এখন যে টাইপটা, সেটা হচ্ছে কোনো একটি রেখা এবং বৃত্তের ছেদবিন্দুগামী কোনো একটি সরল রেখা
এবং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। এটা হচ্ছে আমাদের এখন লাস্ট টাইপ। এই টাইপটা আমাকে শিখতে হবে। আচ্ছা, অন্য একটি বৃত্তে, যারা আমি আরো একটু স্পেসিফিকলি করে দিই, কোনো একটি সরল রেখা এবং বৃত্তের ছেদবিন্দুগামী অন্য একটি বৃত্তের, না তুমি ভাবতে পারো যেখানে বৃত্ত দুইটা কই থেকে এলো, অন্য একটি বৃত্তের সমীকরণ নির্ণয়। ধরো এটা একটা বৃত্ত আর এটা একটা সরল রেখা হইতেই পারে। ধরো সরল রেখাটার সমীকরণ হচ্ছে ax, সরল রেখার প্রমিত সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। আর এই বৃত্তটার সমীকরণ হচ্ছে ধরলাম প্রমিত সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা একটা বৃত্ত, এটা একটা সরল রেখা। এই দুইটা মানে একটা বৃত্ত এবং একটা সরল রেখা কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে। এই বিন্দুতে ছেদ করছে। দেখো এই বৃত্তটা এবং এই সরল রেখাটা এই বিন্দুতে ছেদ করছে। দেখো কোনো একটি সরল রেখা এবং বৃত্তের ছেদবিন্দুগামী, এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে যায় এরকম অন্য আরেকটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এরকম অন্য আরেকটি বৃত্ত, ধরো এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় অন্য আরেকটি বৃত্ত হচ্ছে এইটা, ধরো এইটা। এই বৃত্তটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এই যে এখানে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, একটা সরল রেখার সমীকরণ দেয়া আছে, এই দুইটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে যায় এইরকম একটা বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে। তোমাকে বের করতে বলা হয়েছে। তো এখন এই বৃত্তের সমীকরণ বের করার বুদ্ধি কি? এই বৃত্তের সমীকরণ বের করার বুদ্ধি হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণের বাম পক্ষ, অথবা প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখো, আমরা তো সবকিছু বাম পক্ষ লিখবো, মানে ডান পাশে তো জিরোই থাকবে, অসুবিধা নাই। প্রদত্ত বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু কে মানে একটা ধ্রুবক, প্রদত্ত সরল রেখার সমীকরণ, সরল রেখা তো একটাই আছে, কে ইন্টু সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ ইকুয়ালস টু 0। আগে সূত্রটা লিখো। কোনো একটি বৃত্ত এবং কোনো একটি সরল রেখার ছেদবিন্দু দিয়ে যে বৃত্তটা আঁকা যায় সেই বৃত্তটার সমীকরণ তুমি যদি বের করতে চাও, সেই বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরল রেখার সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরল রেখার সমীকরণ। ইনফ্যাক্ট আমি যদি তোমাকে এখানে লিখে দেখাই, কি হবে? এই বৃত্তটার সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে, মানে আমরা সিম্পলি বাম পক্ষটা লিখবো, বাম পাশে বাম পক্ষ, ডান পাশে তো 0 থাকবেই। প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস, এখানে আবার ইকুয়ালস টু 0 দিয়ে দিও না, ইকুয়ালস টু সবার পরে দিতে হবে। এই যে সরল রেখার সমীকরণ, তার সামনে একটা কি দিতে হবে? কে দিতে হবে, একটা ধ্রুবক, একটা ধ্রুবক কে দিতে হবে। কে দিয়ে তারপরে সরল রেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই যে এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্ণেয় বৃত্ত, এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বহুল আকাঙ্ক্ষিত নাকি আকাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। বোঝা গেল? বোঝা গেল কি? বুঝাইতে কি পারলাম? বোঝাইতে কি পেরেছি? ওকে, বোঝাইতে পারছি, বুঝছি ভাইয়া। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র মুখস্থই রাখতে হবে, এনে আলাদা করে বোঝানোর কিছু নাই, এই সূত্রের প্রমাণ দেখারও কোনো দরকার নাই। এই সূত্রটা মনে রাখবা, এটা এমনিতেই মনে থাকবে, আহামরি কঠিন কিছু না যে একদম ঠাডা মুখস্থ করতে হবে। খালি এই জিনিসটা মনে রাখতে হবে, প্রদত্ত বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরল রেখার সমীকরণ ইকুয়ালস টু 0। এখন ম্যাথটা দেখো,
খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সৃজনশীল আসতে পারে কিন্তু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0 এবং স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস y প্লাস 10 ইকুয়ালস টু 0 প্লাস y প্লাস 10 ইকুয়ালস টু 0 বৃত্তদ্বয়ের সাধারণ যা, বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস যে বৃত্তের ব্যাস তার মানে সেই বৃত্তের সমীকরণ, যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অনেকেই প্রশ্ন পড়ার পরে ভাবতেছে কি কইলু, একটা বৃত্ত দেওয়া, আরো একটা বৃত্ত দেওয়া, আরো একটা বৃত্তের সমীকরণ বাইর করতে হবে। ওরে বাবা রে বাবা, মাঝখানে আবার যা বেশ, সর্বনাশ। অথচ ম্যাথটা খুবই সহজ। গত ক্লাসে তোমাকে পড়াইছি না, দুইটা বৃত্তের সাধারণ যা। আগে তুমি দেখো, দুইটা বৃত্ত দেয়া আছে, দিয়ে বলছে এই বৃত্ত দুইটার সাধারণ যা। তুমি আগে লিখবা এই বৃত্ত দুইটির সাধারণ যা এর সমীকরণ, সাধারণ যা এর সমীকরণ কেমনে বের করতে হয় গত ক্লাসে দেখাইছি। সিম্পলি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করে দিলেই হয়। দুইটা বৃত্তের সাধারণ যা বের করার বুদ্ধি ছিল একটা সমীকরণ থেকে একটা সমীকরণ সিম্পলি বিয়োগ। তো x স্কয়ার y স্কয়ার কাটা, 6x থেকে 8x গেলে -2x, 2y থেকে y গেলে প্লাস y, 6 থেকে 10 গেলে -4 ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করে দিলে 2x - y প্লাস 4 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে সাধারণ যা এর সমীকরণ। তুমি স্টেপ বাই স্টেপ ফলো করবা, সাধারণ যা এর সমীকরণ কি? সাধারণ যা এর সমীকরণ হচ্ছে 2x - y প্লাস 4 ইকুয়ালস টু 0। তুমি প্রথমেই পুরো প্রশ্ন পড়ে হাইপার হওয়ার তো দরকার নাই, তুমি সাধারণ যাটা বের করছো। এখন সাধারণ যাটা দেখতে কেমন, আমি এটা মুইছা দেই, এটা তো মনে থাকবে এই সূত্র। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। এটা কি আগাইলাম, হ্যাঁ, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। আচ্ছা হইছে, এই বৃত্তের সমীকরণ ধরো প্রথমটা এই বৃত্ত, দ্বিতীয়টা এই বৃত্ত। তোমাকে বলছে এই বৃত্তদ্বয়ের সাধারণ যা, এই যে আমরা যে সমীকরণটা বের করছি সেই সাধারণ যা কোনটা? এই যে এইটা না, এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে যে যাটা পাওয়া যায়, ধরলাম এটা এ, এটা বি। যদিও পরীক্ষায় তোমার চিত্র আঁকা লাগবে না, জিনিসটা বোঝো, চিত্র বুঝে ম্যাথ করো, তাইলে পরীক্ষায় পরে চিত্র না আঁকাইও তুমি করতে পারবা, বাট আঁকাইলে ভালো। এই যে এ বি যা, এটা হচ্ছে এই সেই এ বি যা, এ বি সাধারণ যা এর সমীকরণ। এখন প্রশ্নে বলছে এই এ বি যা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এমন একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণের ব্যাস হচ্ছে এ বি। এই দুইটা বৃত্তের কিন্তু এ বি ব্যাস নয়, এই দুইটা বৃত্তের ক্ষেত্রে এ বি হচ্ছে একটা যা, আর আমাদের নির্ণয় বৃত্তের বেলায় এ বি হবে সেই বৃত্তের ব্যাস। তাহলে এ বি কে ব্যাস ধরে যদি এটার বৃত্ত আঁকায়, বৃত্ত কেমন দেখাইতে হবে? কেন্দ্র হবে ঠিক মধ্যবিন্দু, ব্যাসের ঠিক মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। তাহলে এই যে কেন্দ্র থেকে এখন এই যে এতটুক ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকায় এরকম হবে। এই যে এইটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্ত, আচ্ছা এটা নির্ণেয় বৃত্ত। এই লাল কালিটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্ত। এই লাল কালারের বৃত্তর সমীকরণ আমাকে বের করতে হবে যে বৃত্তের ক্ষেত্রে এই সাধারণ যা অর্থাৎ এ বি হচ্ছে এই বৃত্তের ব্যাস। এখন কথা হচ্ছে এইখানে আমি বলতে পারি আমাদের নির্ণেয় বৃত্তটি
এ বিন্দুগামী, তুমি বি বিন্দু দিয়েও করতে পারো, এ বিন্দু দিয়েও করা যাবে, বি বিন্দু দিয়েও করা যাবে, এটা খুশি, মানে এ অথবা বি, এটা এ বিন্দু বলা লাগবে, দূর এ বিন্দুকে আমি বলা লাগবে না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের নির্ণয় বৃত্তটি প্রথম বৃত্ত, ধরো এই যে প্রথম বৃত্ত এবং এই যে সরল রেখা, এই দুইটার ছেদবিন্দুগামী, ধরো এ বিন্দুটা, আমি যদি এইভাবে চিন্তা করি যে এ বিন্দুটা প্রথম বৃত্ত এবং এই সরল রেখা, প্রথম বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী, অথবা কেউ যদি এইভাবে বলে যে এ বিন্দুটা দ্বিতীয় বৃত্ত এবং এ বি সরল রেখার ছেদবিন্দুগামী, হ্যাঁ কথা তো সত্য, এই এ বিন্দুটা অথবা বি বিন্দুটা প্রথম বৃত্ত এবং এই রেখারও ছেদবিন্দুগামী, আবার দ্বিতীয় বৃত্ত এবং এই রেখারও ছেদবিন্দুগামী। তো তুমি যেইটা খুশি করতে পারো, আমাদের তো দুইটা বৃত্ত নিতে হবে না, আমাদের সমীকরণ দেখে আসছি না, যে কোনো একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমি ধরলাম লিখবো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, তুমি একবারে লিখে ফেলবে, এত ব্যাখ্যা লিখতে হবে না। নির্ণয় বৃত্তের সমীকরণ, এই দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্ত নেও, কারণ এই বিন্দু দুইটা যে কোনো একটা বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু। তো আমাদের নির্ণয় বৃত্তটা হবে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে প্রদত্ত বৃত্ত যে কোনো একটা বৃত্তের সমীকরণ লিখো। এক্স প্রথমটাই লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 প্লাস কেউ আবার ইকুয়াল টু 0 দিয়ে দিও না, প্লাস কে ইন্টু মুইচা বেলি প্লাস কে ইন্টু সরল রেখার সমীকরণ 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো এই যে এই দুইটা বৃত্তের মধ্যে, প্রদত্ত দুইটা বৃত্তের মধ্যে তুমি যে কোনো একটা বৃত্ত নেও, বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এতটুক তো বোঝা যায়, এতটুক তো ইজিলি বোঝা যায়। এখন এখান থেকে দেখো কি করব। আচ্ছা বাম পাশে কি দেখা যাইতেছে? বাম পাশে কি দেখা যায়? আমি যে ইচ্ছা মতো বামে যাইতেছি, হ্যাঁ দেখা যায়। এক্স প্লাস 2kx গুণ করে দাও, মাইনাস কে ওয়াই প্লাস 4k ইকুয়ালস টু 0। গুণ করে দিছি 2kx মাইনাস কে ওয়াই প্লাস 4k ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আছে 6x, এখানে আছে 2kx, কি কমন নেওয়া যায়? 2x কমন নেওয়া যায়। 2x যদি কমন নিয়ে নেই, এখানে থাকে 3 প্লাস এখানে থাকে শুধু k, 6x 2kx, এনেও 2x কমন নেওয়া যায়, এখান থেকে 2x কমন নেওয়া যায়, এখান থেকে 2x কমন নিলে থাকবে শুধু 3, এখান থেকে 2x কমন নিলে থাকবে শুধু k। এরপরে 2y মাইনাস কে ওয়াই, কি কমন যায়? y কমন যায়, y কমন গেলে এখানে থাকে 2, এখানে থেকে মাইনাস k, 2y এবং মাইনাস কে ওয়াই থেকে y কমন নিলে এখানে থেকে 2, এখানে থেকে মাইনাস k। এখানে আছে 6 প্লাস 4k, ওই দুইটা যেভাবে আছে এইভাবে থাকুক, প্লাস 4k প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো 4k প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন আমরা এই যে এটাকে এইভাবে সাজাইলাম কেন? এটাকে এইভাবে সাজানোর উদ্দেশ্য কি? এইভাবে সাজানোর উদ্দেশ্য হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র বাইর করতে হবে। এই আমি তো ব্যাসের সমীকরণটা মুছে দিলাম। ব্যাসের সমীকরণটা কি ছিল? ব্যাসের সমীকরণটা ছিল 2x মাইনাস ওয়াই প্লাস 4। মনে রাখো তো, এই যে ব্যাসের সমীকরণটা ছিল 2x মাইনাস ওয়াই, 2x কোইড 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0, 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। এই দেখো এখানে কিন্তু এই যে যা সাধারণ জায়ের সমীকরণটা যে বের করছিলাম, এটা ছিল সাধারণ জায়ের সমীকরণ। তো প্রশ্নে কিন্তু বলে দিছে যে সাধারণ জাটাই যে বৃত্তের ব্যাস, অর্থাৎ এই জাটাই হবে এ বি, জাটাই হবে নির্ণেয় বৃত্তের ব্যাস। তো এই যে এটা ছিল নির্ণেয় বৃত্তের ব্যাসের সমীকরণ। এখন দেখো এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার বুদ্ধি কি? কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ। x এর সহগ, এই যে x এর সহগ কি? 2 × 3 প্লাস k, x ছাড়া বাকিটাই কিন্তু সহগ। 2 × 3 প্লাস k, 2 × 3 প্লাস k, এটা সহগকে -2 দিয়ে ভাগ। সেকেন্ড ব্র্যাকেট দিব? সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, কোনো সমস্যা নেই। x এর সহগকে -2 দিয়ে ভাগ,
ওয়াই এর সহগ কে, ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হচ্ছে 2 মাইনাস কে, ওয়াই এর সহগ কে -2 দিয়ে ভাগ। খেয়াল করে দেখো, এক্স এর সহগ কে, এক্স এর সহগ কে 2 দিয়ে ভাগ, সরি -2 দিয়ে ভাগ। কেন্দ্র যখন বের করবো, এক্স এর সহগ 2 × 3 + কে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ 2 - কে -2 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসবে কেন্দ্র 2 দিয়ে ভাগ করে -2 দিয়ে ভাগ করে দিলে, -2 দিয়ে ভাগ করে -2 কাটা থাকবে -3 - কে, -3 - কে, আর এখানে ভাগ করে দিলে মাইনাস হয়ে যাবে প্লাস কে, কে/2, মানে 1 - 1 প্লাস কে/2, -1 প্লাস কে/2। দেখো এটা আসবে -3 - কে, 2 দিয়ে -2 দিয়ে কাটা, -3 - কে, মাইনাস দিয়ে গুণ করে দিলে 2 দিয়ে -2 কে ভাগ করলে -1, মাইনাসে প্লাস কে/2, মাইনাসে প্লাস কে/2, -1 প্লাস কে/2। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। বুঝাইতে পারছি আশা করি। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। এইটা বুঝতে পারা উচিত বাচ্চাদের কাজ, এইটা বুঝতে পারা উচিত। এখন যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমি এইটা মুছে দিলাম, মাঝখানটা থাকুক, কারণ এইটা ছিল আমাদের নির্ণয় বৃত্ত। শোনো, এইটা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ কি ছিল, এইটা ছিল নির্ণয় বৃত্তের সমীকরণ, কিন্তু এইটা আমরা এইখানে মান বসাবো। আচ্ছা, আমরা যে এত কিছু করতেছি কেন করতেছি, তোমাদেরকে তো এটাই বলা হয় নাই, তোমাদেরকে তো এইটাই বলা হইলো না যে আমরা এই এত কিছু কেন করতেছি, এই কেন্দ্র কেন বাইর করলাম। কারণ আমরা, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটা পাওয়ার জন্য আমাদের কি লাগবে, শুধুমাত্র কে এর মান জানা লাগবে। এই সমীকরণটা তুমি যদি পাইতে চাও, শুধুমাত্র তোমার কিসের ভ্যালু জানতে হবে, কে এর মান জানতে হবে, শুধুমাত্র কে এর মান জানতে হবে। বাকি সবকিছু কিন্তু রেডিমেড তৈরিই আছে, তোমাকে শুধুমাত্র কে এর ভ্যালু জানতে হবে, বাকি সবকিছু রেডিমেড করাই আছে। এখন কথা হচ্ছে যে এই কে এর ভ্যালুটা কেমনে বের করবো, কে এর ভ্যালু বের করার বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখো, এই সমীকরণটা ছিল বৃত্তের ব্যাস, নির্ণয় বৃত্তের ব্যাস, এইটা হচ্ছে কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আর এই যে এ বি ব্যাস, এইটার সমীকরণ হচ্ছে 2x - y + 4। মানে আমরা তো একটা জিনিস জানি, কি জানি, একটা বৃত্তের কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত, যে কোনো বৃত্তের কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত। এটা যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক, এটা যেহেতু ব্যাস, তাহলে অবশ্যই এই কেন্দ্রটা তোমরা লিখবা, এই কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা অবশ্যই এই রেখাটাকে সিদ্ধ করবে, এই বিন্দুটা অবশ্যই এই রেখাটাকে সিদ্ধ করবে, কারণ এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে আমি কি করতে পারি, এই রেখার এক্স এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর ভুজ, মাইনাস ওয়াই এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর কোটি, -1 প্লাস কে/2 প্লাস 4 = 0। দেখো এই সমীকরণে যেহেতু এটা ব্যাস এবং এটা কেন্দ্র, অবশ্যই কেন্দ্র ব্যাসের উপর অবস্থিত। এক্স এর জায়গায় বসাইছি ভুজ -3 - কে, ওয়াই এর জায়গায় বসাইছি কোটি -1 প্লাস কে/2। মানে এইটা ক্যালকুলেশন করলে কে এর মান চলে আসবে, মাইনাস কাজ শেষ, -6 - 2k মাইনাস হচ্ছে +1 -k/2 প্লাস 4 = 0। এটা ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলে কে এর ভ্যালু আসবে, কে এর ভ্যালু আসবে -2/5, কে এর ভ্যালু আসবে -2/5। এটা কিন্তু ইজি ক্যালকুলেশন, খালি সবগুলোকে এক পাশে নিবা, কে দুইটাকে এক পাশে রাখবা, যে কে গুলাকে এক পাশে রাখবা, বাকিগুলোকে আরেক পাশে নিবা, লসাগু করে ভাগ ভাগ করে দিবা, শেষ। এটা কিন্তু 7, 8 এর কাজ। এখান থেকে ক্যালকুলেশন করে কে এর ভ্যালু বের করা -2/5, -2/5। এখন তুমি এইখানে কে এর মানটা খালি বসাই দিবা, এখন তুমি এইখানে কে এর মানটা বসাই দিবা, এই যে এইখানে কে এর মানটা বসাই দিবা। কে এর মান আসছে -2/5, কে এর মান আসছে -2/5। আগে তো এখানে প্লাস ছিল, প্লাস কে ছিল, বাট কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু আসছে -2/5, -2/5। এখন এখানে মান বসায় দেও, মান বসায় লসাগু করে গুণ করে দেও, উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে দেও, 5x² 5y², 5 দুগুণে 30x, 5 দুগুণে 10y, প্লাস 5 6 30, মাইনাস
মাইনাস 2 দুগুণে 4x মাইনাস মাইনাসে প্লাস 2y প্লাস মাইনাসে -8 ইকুয়ালস টু 5 দিয়ে 0 গুণ করলে শূন্যই থাকবে। কি করছি 5 দিয়ে উভয়কে গুণ করে দিছি 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার 30 থেকে 4 গেলে প্লাস 26x 10y আর 2y হচ্ছে প্লাস 12y 30 থেকে 8 গেলে প্লাস 22 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 প্লাস 22 ইকুয়ালস টু 0 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 26x প্লাস 12y প্লাস 22 এটা কিন্তু 22 ইকুয়ালস টু 0। এরই মাধ্যমে আমাদের বৃত্ত অধ্যায়টি কমপ্লিট হইল। চেষ্টা করছি মোটামুটি এমনভাবে পড়ানোর বৃত্তের 4.1 বৃত্তের বেসিক টোটালটাই 4.1 বৃত্তের বেসিক টোটালটাই 4.1 4.2 আলাদা করে তেমন কোনো বেসিক নাই। 4.1 এর প্রথম 2টা ক্লাসে একদম সকল বেসিক আলোচনা করে তারপরে টাইপ ভিত্তিক ম্যাথ করা শুরু করছি। এই 6টা ক্লাস যারা করবা তোমাদের একাডেমিক লেভেলে কোথাও আশা করি বৃত্তের ম্যাথ করতে অসুবিধা হবে না। তবে বৃত্তের সৃজনশীল অ্যান্সার করতে হলে অবশ্যই 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 সরল রেখা অধ্যায় পড়া থাকতেই হবে। সরল রেখা অধ্যায় পড়া না থাকলে তুমি বৃত্তের সৃজনশীল অ্যান্সার করতে পারবা না, কারণ অনেক ম্যাথ মিক্স করে আসবে। তোমাকে বৃত্তের সাথে সাথে সরল রেখার সমীকরণও ইউজ করতে পারতে হবে। তো চেষ্টা করছি অধ্যায়টা মোটামুটি ভালো করে শেষ করার। সরল রেখা অধ্যায়টা তো পুরাটা আমি পড়াই নাই, 3.5 থেকে 3.7 পর্যন্ত ওই পোর্শনটা আমি পড়াইছি। বৃত্ত অধ্যায়টা তোমাদের সাথে আমি ছিলাম। আগামী ক্লাসে কয়েকটা সৃজনশীল টাইপ নিয়ে আলোচনা করবো। এখন থেকে কিন্তু নেক্সট উইক থেকে মানে প্রতি সপ্তাহে যে ম্যাথের 4টা ক্লাস থাকে 4টা ক্লাসে আমি নিব আরেকটা অধ্যায় শুরু করব। হোপফুলি কণিক অথবা স্থিতিবিদ্যা, সেকেন্ড পেপারের কণিক অথবা স্থিতিবিদ্যা অধ্যায় মেবি আমি শুরু করব। আমি সাজনদার সাথে আরেকটু কথা বলে নিব, আমার ঠিক খেয়াল নাই উনি আমাকে কণিকের কথা বলছিলেন নাকি স্থিতিবিদ্যার কথা বলছিলেন। বাট আগামী সপ্তাহের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন 4টা স্লটেই আমি ক্লাস নিব। মঙ্গলবারে বৃত্ত অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাস নিব, কয়েকটা সুন্দর সুন্দর টাইপ নিয়ে আলোচনা করব বিগত বছরে আসা প্রশ্নগুলা, এবং বুধবার থেকে নতুন অধ্যায় শুরু হবে। মেবি স্থিতিবিদ্যা অথবা কণিক যে কোনো একটা অধ্যায় শুরু করব। তো চেষ্টা করছি বৃত্ত অধ্যায়টা মোটামুটি ভালো করে বোঝানোর। যারা 6টা ক্লাস করবা, লাইভ ক্লাস যারা করো নাই, যারা রেকর্ডেড ক্লাস দেখবা, তোমরাও যদি সিরিয়াল ওয়াইজ সবগুলা ক্লাস দেখে আসো তাহলে আশা করি এই অধ্যায়টা নিয়ে আর খুব বেশি প্যারা কখনো খাইতে হবে না। তবে তুমি যদি অ্যাডমিশন মানে কারো যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টার্গেট থাকে তাইলে কিন্তু ভাইয়া এতটুক পড়লে হবে না। তুমি যদি এতটুক করে কেতাবুদ্দিন স্যারের বই সলভ করতে যাও তাহলে কিন্তু তুমি ভাববা যে ভাইয়া অনেক কম পড়াইছে। না ভাইয়া অনেক কম পড়ায় নাই, ভাইয়া একাডেমিক লেভেলের জন্য যতটুকু দরকার অতটুকু সুন্দর মতোই পড়ায় দিছি। একাডেমিক লেভেলের জন্য এর বাইরে দরকার নাই। তোমার যদি টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় তাহলে ভাইয়া তোমার এর চাইতে বাইরে আরও অনেক কিছু পড়তে হবে, এটা তুমিও জানো আমিও স্বীকার করতেছি, অবশ্যই পড়তে হবে। বাট এটা যেহেতু আমার একাডেমিক কোর্স এবং অ্যাডমিশন কোর্স না, তো আমাকে এতটুকু পড়াইয়েই এইটা এখানে শেষ করতে হবে, কারণ ক্লাস লিমিটেড, টাইমও লিমিটেড, আমাকে একাডেমিক লেভেলে কমপ্লিট করে দিতে হবে। তো কেউ ভাইবো না যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের সকল টাইপের ম্যাথ করে দেওয়া হবে এখানে, না, এটা করে দেওয়া আমার পক্ষে পসিবল না, সেটাও তোমাকে বুঝতে হবে। তবে একাডেমিকের জন্য যতগুলো টাইপ দরকার আশা করি আমার ক্লাস সবগুলা করলে তুমি এতটুকু পারবা, এই গ্যারান্টি আমি দিতে পারি। তবে অবশ্যই সরল রেখা অধ্যায়টা পড়া থাকা লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়া সার্কেলের পোলার সমীকরণ, পোলার সমীকরণ তো সরল রেখাতেই পড়ে আসছো। x = r cos θ, সরল রেখা 3.1 যে পড়াইছে, সরল রেখা 3.1 যেই স্যার পড়াইছেন, x = r cos θ, y = r sin θ, r স্কয়ার = x² + y²। যে কোনো, এটা বৃত্তের হোক, যে কোনো বক্ররেখার পোলার সমীকরণ হোক, যদিও কণিকেরটা আলাদা, বাট সরল রেখা অধ্যায় 3.1 অবশ্যই যে স্যার পড়াইছে পোলার সমীকরণ পড়াইছেন, ওটা আলাদা কিছু না। বৃত্তে খালি x এর জায়গায় r cos θ, y এর জায়গায় r sin θ, r স্কয়ারের জায়গায় x² + y² বসানো, তাইলেই পোলার সমীকরণ, এটা আলাদা কিছু না। পুরাটাই সরল রেখা অধ্যায়ের, পুরাটাই সরল রেখা অধ্যায়ের টপিক। পুরাটাই আমি ওটা ইচ্ছা করেই দেখাই নাই, কারণ ওটা একদম সরল রেখা অধ্যায়ের টপিক। আচ্ছা, তাও যদি তোমরা চাও তাহলে আগামী ক্লাসে যখন সৃজনশীল ক্লাস করাবো তখন একটা ম্যাথ দেখাই দিব না, এটা দেখানো খুব বেশি প্যারার কিছু না। ওকে, ঠিক আছে, ভালো থাকো ভাইয়া। আমি অক্ষরপত্র পড়ি, চলবে? হ্যাঁ, অক্ষরপত্র এনাফ,
অসীম কুমার শাহ স্যারের বই একাডেমিকের জন্য খুবই সুন্দর বই, অক্ষরপত্রের বই, রূপন্তী প্রকাশনের বই, মানে এই বইগুলোতে একাডেমিক ফোকাস রেখে পড়ানো হয়েছে, মানে ওনারা টাইপ ভিত্তিক লিখে রাখছেন, তো তুমি দেখেই বুঝতে পারবা কোন টাইপ থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, কোন টাইপ থেকে আসে নাই। যে টাইপগুলো থেকে বিগত 20 বছরেও কোনো প্রশ্ন আসে নাই, ওইটা থেকে এই বছরও আসবে না, এটা ধরেই নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, একাডেমিকের জন্য ওই টাইপগুলো পড়লেই চলবে। তো ঠিক আছে ভাইরা, সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। সামনের সপ্তাহের মঙ্গলবারে আবার দেখা হবে।